আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, শুভেচ্ছা সব প্রত্যেককে আমন্ত্রণ জানাচ্ছি মাই টিভি সংলাপে। প্রিয় দর্শক, আজকের এই দিনে ঠিক এই দিনেই দীর্ঘদিনের ফ্যাসিবাদী শাসন ব্যবস্থার বিলোপ হয়েছিল, পালিয়ে গিয়েছিল স্বৈরাচারী শাসকের প্রধান শেখ হাসিনা। ছাত্র জনতার অভ্যুত্থান ঘটেছিল, কিন্তু এই অভ্যুত্থান ঘটাতে গিয়ে অগণন মানুষের রক্তে বাংলাদেশ ভিজে গিয়েছিল। অসংখ্য মানুষ আত্মাহুতি দিতে হয়েছিল, আহত হয়েছিল অসংখ্য মানুষ। এখনও যারা হাসপাতালের বিছানায় অনেকে কাতরাচ্ছে। আমরা হয়তো ঠিক বিপ্লবের কিংবা অভ্যুত্থানের বর্ষপূর্তি যখন অনুষ্ঠান করছি, শোকের একই একই সাথে আনন্দের, ঠিক তখন আমরা যে পরিবারটি তার সন্তানকে হারিয়েছে, কিংবা যে বাবা তার ছেলেকে হারিয়েছে, যে মা তার সন্তানকে হারিয়েছে, যে বোন তার ভাইকে হারিয়েছে, কিংবা যে সন্তান তার পিতাকে হারিয়েছে, তার প্রতিটা দিন কিন্তু কষ্টেই কাটে। তার প্রতিটা দিন হয়তো, প্রতি রাত হয়তো সে আর ঘুমাতে পারে না, কিন্তু তারপরও তারা যে স্বপ্ন দেখেছিল সেই বিজয় এসেছে, ফ্যাসিবাদ পালিয়ে গিয়েছে। আজকে আমরা আলোচনার বিষয় রেখেছি জুলাই অভ্যুত্থানের জাতীয় বীর। আজকে ঘোষণাপত্রের মাধ্যমে প্রধান উপদেষ্টা এই শহীদদের জাতীয় বীর হিসেবে ঘোষণা করেছেন। আমরা স্টুডিওতে আজকে শহীদের স্বজনদের আমন্ত্রণ জানিয়েছি। আমাদের স্টুডিওতে আজকে রয়েছেন একদম এই অভ্যুত্থানের শুরুর দিকে যে কয়জন শহীদ হয়েছিলেন সেই শহীদের মধ্যে শহীদ ফারহান ফায়াজ, যিনি রাজধানীর রেসিডেন্সিয়াল মডেল স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থী ছিল। সেই শহীদ ফারহান ফায়াজের পিতা আলহাজ শহীদুল ইসলাম ভূঁইয়া, গর্বিত পিতা, আপনাকে স্বাগত জানাচ্ছি। আসসালামু আলাইকুম। এবং একই সাথে রয়েছেন তার আদরের বোন সাইমা ইসলাম ফারিন। ওয়ালাইকুম আসসালাম। আমরা পারিন, তোমাকে দিয়েই একটু শুরু করি। আমরা আসলে যদিও এই গল্প কষ্টের, যদিও চারিদিকে আজকে যখন 1 বছর পরে তুমি রাজধানী থেকে আসছিলে, তখনকার তোমার মানে ভাইয়াকে তুমি কিভাবে স্মরণ করেছিলে একটু যদি বলো। এবং গত 1 বছর তোমার এই ভাইকে, যে এখন জাতীয় বীর, এই বীরকে তুমি কিভাবে স্মরণ করছো? আসলে আমার ভাই দেশকে ভালোবেসেই জীবন দিয়েছিল। তা আমার ভাই সহ যারা শহীদ হয়েছে তাদের প্রত্যেকের একটা নতুন আশা ছিল যে তারা শুধুমাত্র কিন্তু মানে একটা সরকারের পতনের জন্যই তারা সেই বিপ্লবটা করেনি। তাদের ইচ্ছা ছিল যে তারা নতুন চেঞ্জ দেখতে পাবে, যেখানে কোনো বৈষম্য থাকবে না এবং জনগণের নিরাপত্তা থাকবে, দেশে সবাই শান্তিতে বসবাস করতে পারবে, কেউ কোনো মতের দ্বিমত প্রকাশ করতে পারবে, এরকম একটা বাংলাদেশই তারা চেয়েছিল। এবং আজকে 1 বছর পরে আমরা আজকে আবার সেই স্বৈরাচার যেদিন মুক্ত হয়েছিল সেই দিনে আজকে আমরা দাঁড়িয়ে আছি। এই স্বৈরাচার মুক্তর করেছে আমাদের সেই 24-এর গণ অভ্যুত্থানের শহীদের বীর শহীদেরা, যার মধ্যে আমার ভাই ফারহান ফায়াজও ছিল। এখন আজকে 1 বছর পরে এসে আসলে আমরা যেটা চেয়েছিলাম, মানে যেমন বাংলাদেশ হবে, সেটা হয়তোবা তেমন অগ্রগতি আমরা এখনো দেখতে পাচ্ছি না। আমরা এখনো সেই আশায় আছি যে কবে আমার ভাইরা যে উদ্দেশ্যে জীবন দিয়েছিল সেটার বাস্তবায়ন হতে আরও কতদিন লাগবে, সেই আশা নিয়ে আসলে আমরা এখনো আছি। ওকে, আমি তোমার কাছে ফিরবো। একদমই আলহাজ শহীদুল ইসলাম ভূঁইয়া, আপনার বিভিন্ন সময় আসলে আমরা কথা শুনেছি কষ্টের জায়গাটায় না, আসলে আজকের কষ্ট ছাপিয়ে যে আপনার সন্তানের মতো অনেক সন্তানের রক্তে যে নতুন বাংলাদেশ এলো, যেমনটা আপনার আরেক সন্তান বলছিল যে প্রত্যাশার জায়গাটার কিছুটা ফারাক আছে। আপনার কি মনে হয়, আপনার অবজারভেশন, ফারাকটা কেন আছে? সরকার আজকে তো জুলাই ঘোষণাপত্র দিল, সেখানটায় কি আপনি আশার আলো দেখছেন কিনা? ধন্যবাদ। আসলে আজকে এই নতুন বাংলাদেশ যেটা আমরা বলি, সেই নতুন বাংলাদেশের আজকে 1 বছর পূর্তি। জুলাই ঘোষণাপত্র আসছে, কিন্তু জুলাই ঘোষণাপত্রে আমরা যেরকম আশা করেছিলাম, বিশেষ করে আমরা শহীদ পরিবার, ইভেন প্রায় 22,000 জুলাই যোদ্ধা, তাদের ব্যাপারে
যতটুকুই আমরা চিন্তা করেছিলাম বা যতটুকুই এই সরকারের প্রতি, যেহেতু এত বড় একটা অভ্যুত্থানের পরে এই সরকার প্রতিষ্ঠিত হয়েছে, এই সরকার বর্তমানে আসীন আছেন ক্ষমতার মসনদে, তো ওনাদের কাছে প্রত্যাশা তো আমাদের অনেক বেশি। তো আমি মোটামুটি আজকে বলতে চাই যে আমি বিশেষ করে শকড, কারণ বিচার এবং সংস্কার এই বিষয়গুলো নিয়ে কিন্তু আজকের সেই এতে জুলাই সনদে এরকম কোনো কিছু আমি দৃশ্যমান বা দৃষ্টান্তমূলক কিছু লক্ষ্য করি নাই। আমি জানি না, হয়তো পুরোপুরি বিশ্লেষণ করলে, আমি পুরোপুরি এটা এখনো দেখি নাই। তো যার জন্য এই বিষয়টাকে প্রায়োরিটি দেওয়া উচিত ছিল আমার মনে হয়। ছোট্ট করে হলো শহীদ ফারহান ফায়াজের আদরের বোন সাইমা ইসলাম ফারিন যুক্ত ছিলা, তোমাকে অনেক অনেক ধন্যবাদ। আশা করি তোমার প্রজন্মের মাধ্যমে আমাদের বাংলাদেশ আবার গঠন হবে। মাইটিভি সংলাপে আপনারা জানেন যে স্টুডিওতে রয়েছেন শহীদ ফারহান ফায়াজের পিতা আলহাজ শহীদুল ইসলাম ভূঁইয়া। আমাদের সাথে স্টুডিওতে এই মুহূর্তে এখন রয়েছেন আরও একজন শহীদের গর্বিত মা, যে শিশু কিংবা কিশোর বলা যায় না, আসলে শিশু শহীদের মাতা গর্বিত রোকেয়া বেগম, আপনাকেও স্বাগত জানাচ্ছি। জাবির ইব্রাহিম আসলে এক প্রেরণার নাম। একদম এই অভ্যুত্থানের শুরুর দিকে যারা শহীদ হয়েছিল, আমরা আগে বলেছি, তাদের মধ্যে ফারহান ফায়াজ রয়েছেন। এবং যখন স্বৈরাচারী শাসক বিদায় নিলেন, সেই ক্ষণ, এই 5 আগস্টই কিন্তু আনন্দর মুহূর্তেও, যখন আনন্দে ভেসেছিল গোটা জাতি, তখন এই পরিবারটির উপর আসলে নেমে এসেছিল নিদারুণ কষ্টের দিন। সেই কষ্টের দিন এই মা কিন্তু আসলে স্বাভাবিকভাবে 1 বছর চলে গেলেও মায়ের কান্না এখনো থামেনি। আমরা সেই মা রোকেয়া বেগম আপনার কাছে আসছি। এই 1 বছরে শহীদের আত্মত্যাগকারী, আপনি নিশ্চয়ই দেখেছেন যে আজকে ঘোষণার মাধ্যমে বলা হয়েছে শহীদরা জাতীয় বীর, এটি সংবিধানে সম্পৃক্ত থাকবেন। এটির মাধ্যমে একটু হলেও মানসিকভাবে আপনার তৃপ্তি দেওয়ার কোনো জায়গা হয়েছে কিনা, এবং শহীদের আত্মার শান্তির জন্য কেমন বাংলাদেশ আসলে কামনা করছেন, যে ধারায় বাংলাদেশ যাচ্ছে সেটি কি যথাযথ মনে করছেন কিনা? ধন্যবাদ আপনাকে, মাইটিভিকে ধন্যবাদ। আমি আশাবাদী, আসলে আমি আশা রাখি যে আমাদের যে সরকার, ইন্টারিম সরকার যারা আছেন, তারা যদি ঠিকভাবে অ্যাটলিস্ট শহীদদের মূল্যায়নটা করে, তাহলে হয়তো আমরা একটা সুন্দর দেশ দেখতে পাবো, দেখতে চাই অ্যাকচুয়ালি। সেখানে আপনার যে সন্তানটি শহীদ হয়ে গেছেন, আল্লাহর কাছে চলে গেছেন, ওর বয়স কত ছিল? 6 বছর। মাত্র 6 বছর। এই 6 বছরে কি ও বাংলাদেশের অবস্থা বুঝতে পারছিল? ওর আসলে আকাঙ্ক্ষাটা কি ছিল? কেন 5 তারিখ আপনারাই কি নিয়ে এসেছিলেন, না ওর মধ্যে সেই অনুভূতিটা জাগ্রত হয়েছিল? সেটা ছিল 4ই আগস্ট রাত্রিবেলা। হ্যাঁ, রাত্রিবেলা ছিল, রাত 12টার সময় ওর বাবাকে বলছিল যে আমি আন্দোলনে যাব। ওর বাবা একটু ধমক দিয়ে বললো, তোমাকে আন্দোলন যেতে হবে না, তুমি এখন ঘুমাও। সকালবেলা 9টার দিকে ঘুম থেকে উঠে, বেসিক্যালি ও ঘুম থেকে উঠে ওর বাবাকে, ওর একটা হেলমেট ছিল ওর চাচার, সেই হেলমেটটা পরে ও সাইকেল চালাতো। ওর একটা সাইকেল আছে, ওই সাইকেলটা চালাতো। সেই হেলমেটটা পরে ও ওর বাবাকে গিয়ে বলছে, বাবা তুমি আমার ছবি নাও, আমি আর্মি অফিসার হব। তোর বাবা একটু অবাক হয়ে বললো, তুমি আর্মি অফিসার হবা কেন? তো বলতেছে যে আমি পুলিশ মারবো। এতটুকু বাচ্চা যখন বুঝতে পেরেছিল যে সেই রকম একটা সিচুয়েশন আসলে আমাদের বাসায় তৈরি হয়ে গিয়েছিল। মানে আমরা আসলে জয়েন্ট ফ্যামিলিতে থাকি, দোতলা 3তলা এইভাবে, ওর চাচারা মিলে। তো আমাদের মধ্যে আসলে ওই রকম একটা সিচুয়েশন তৈরি হয়েছিল যে বাচ্চাগুলোকে যে মেরে ফেলছিল, সেটা আমরা আসলে কোনোভাবে নিতে পারছিলাম না। এই স্বাধীন একটা দেশের মধ্যে এই রকমভাবে এই ছোট ছোট বাচ্চাগুলোকে, আমাদের এই যে ভার্সিটির বাচ্চাগুলোকে এইভাবে মেরে ফেলছিল, এটা আসলে নেওয়া যাচ্ছিল না। আমাদের পুরো ফ্যামিলি তখন আমরা মোটামুটি একটা ইয়েতে আত্মগ্লানিতে ভুগছিলাম যে আমাদের আসলে কিছুই করার নাই। বিশেষ করে আমরা মেয়েরা, আমার ওর চাচিরা, আমরা চিন্তা করছি, ওর বোন দুটো আছে, যে একটা চাচাতো বোন আছে আর আমার মেয়ে আছে, ওরা 2জন আসলে যেত, আন্দোলনে যেত।
আন্দোলন যেত মানে কি ওরা ওইভাবে সম্পৃক্ত ছিল না, কিন্তু ওরা গিয়ে পানি দেওয়া, ওদেরকে হেল্প করা, খাওয়া কিছু ওইভাবে ওরা প্রতিদিনই যেত, সাথে ওর ছোট চাচি হেল্প করতো। এরকম করে আসলে আমাদের ফ্যামিলিটার মধ্যে একটা সব সময় একটা ওইরকম আবহাওয়া ছিল, বোধটা ওর মধ্যে জাগ্রত ছিল। সবসময় টিভি দেখা, তারপর আমার মেয়ের মোবাইলে আমি গিয়ে দৌড়ে জানতে চাইতাম এখন কি অবস্থা। এবং বাচ্চাগুলো যখন মারা যেত, মারতো ওদেরকে, কাউকে যে এইভাবে গুলি করে মেরে ফেলতেছে, কাউকে পুড়িয়ে মারা হচ্ছে, মানে এই দৃশ্যগুলো আসলে আমি সহ্য করতে পারতাম না। আমি প্রচণ্ড আঘাত পেতাম এবং কান্না করতাম বলতে গেলে। সেটা আসলে আমার বাচ্চাদের ভিতরে খুব সম্ভবত জাগ্রত হয়েছে, না হলে এই বাচ্চা কিভাবে বলে আমি পুলিশ মারবো। আমার যখন ওর বাবাও জিজ্ঞেস করছিল যে তুমি কেন পুলিশ মারবা, তখন ও বলতেছিল যে ওরা আমার ভাইদেরকে মেরে ফেলতেছে। এই ছোট বাচ্চাটা যখন এই কথা বলতে পেরেছে, তার মানে ওর ভিতরে সেই আকাঙ্ক্ষাটা তৈরি হয়েছিল যে ও বলতেছিল আমি আন্দোলনে যাব, সেটাও তো তার ভিতর থেকেই আসছিল নিশ্চয়ই। তারপর আমরা পরের দিন সকালবেলা মোটামুটি যখন নাহিদ বলছিল যে সবাইকে লং মার্চে জয়েন করার জন্য, আমরা মোটামুটি সবাই প্রস্তুত নিয়ে নিলাম যে আমরা লং মার্চে জয়েন করব। এবং আমরা সবাই, মেয়েরা, বিশেষ করে চাচারা, ওর বাবা ছিল না, ওর বাবা বাইরে ছিল, আমরা সবাই লং মার্চের উদ্দেশ্যে রওনা হই। এবং লং মার্চে যে সকাল সকাল যখন আমরা গেলাম, আমরা ওইখানে গিয়ে প্রায় 2টার সময় যখন বেজে গেল, তখন তো আসলে সেটা লং মার্চ ছিল না, সেটা বিজয় মিছিলে পরিণত হয়। আমরা আসলে ওকে নেওয়ার সময় আমরা চিন্তা করেছিলাম যে ওকে নিব না, ও ছোট বাচ্চা, ওকে নিব না, কিন্তু ও যাবেই। আমার এই যে মেজর ছেলে, ও যখন বলছিল, ও তখন একটা উই ওয়ান্ট জাস্টিস লিখে প্লেকার্ড লিখেছে, সেটা ওর হাতে দিয়েছিল। ও হাতে নিয়ে এসে আমার হাতে ধরে ধরে লাফায় লাফায় যাচ্ছিল এবং স্লোগান দিচ্ছিল। সেই সময় একটা স্লোগান ছিল জাতির পিতা ইব্রাহিম শেখ, বাকিটা নাই বললাম। তো ওই যেহেতু ওর নামের সাথে ওইটা জড়িত ছিল, ওই স্লোগানটা সে মুখস্থ করেছিল এবং ওইটা বলে বলে সে আমার হাত ধরে ধরে লাফাতে লাফাতে সেখানে যাচ্ছিল। যাই হোক, ওখানে প্রায় 2টা যখন বাজে, তখন তো এটা বিজয় মিছিলে পরিণত হয়। এবং ওইখানে যখন যাওয়ার পর আমার আর মনে হয়নি যে জাবিরকে নিয়ে আবার বাসায় ফিরবো। আমার ইচ্ছা ছিল ওকে নিয়ে কিছু দূর ঘুরায় আবার নিয়ে চলে আসবো, কিন্তু ওখানে যাওয়ার পর আর মনে হয় নাই, মানে মাথায় আসে নাই যে ওকে নিয়ে আবার বাসায় আসবো। কারণ ওইখানে যখন ওর বাবার বন্ধুরা, তারপরে ওর চাচুর বন্ধুরা সবাই ছিল এবং ওটা সবাই ফ্যামিলি নিয়েই ছিল, ছোট ছোট বাচ্চা সবাই ফ্যামিলি নিয়ে। গুলিটা কোথায় বসে হলো? গুলিটা যখন 4টা বাজে, তখন 3টার সময় ওর বাবাকে আমি ফোন দিই। ফোন দিলে ও বলতেছিলাম যে এত মানুষের সমাগম আর কখনো দেখা যাবে না, এই তুমি 71 দেখোনি, তুমি দেখে যাও, প্রজন্ম চলে যাবে, তুমি এই দৃশ্য আর কখনো দেখবা না। তখন ও আসে, ওখানে আসলে ওরা জসিমউদ্দিনে যে আন্ডার কনস্ট্রাকশন একটা ব্রিজ ছিল, সেই ব্রিজে ওরা উঠে ওইখান থেকে ওরা আন্দোলনটা, মানে মানুষের যাতায়াত আন্দোলন দেখতে থাকে। তারপরে ঠিক 4টা যখন বেজে যায়, আমরা তখন ওকে বলতেছিলাম যে তুমি বাবু তো ক্ষুধার্ত, তোমরা নেমে যাও, কিন্তু আমার ছেলে নামবে না। ওর বাবা বলছিল যে তোমার ছেলেই তো নামে না, আমি কি করব। তারপর 4:30 যখন বাজে, তখন চারদিকে গুলির আওয়াজ, ওরা দৌড়াদৌড়ি করে নামতে লাগলো। নামার সময় আমি ওকে কোলে করে নামলাম, ও হাত ধরে ওর বাবার সামনে দিয়ে, আমাদের বাসার সামনে দিয়ে অ্যাপিবিএন যে উত্তর গেট, ওইখানে আসার পর ওই গেট থেকে গুলিটা আসে, ওর গায়ে লাগে, ওর উড়ুতে লাগলে ও ওইখানেই মোটামুটি নিস্তেজ হয়ে যায়। ওর বাবা কোলে নিয়ে কুয়েত মেডিকেল হসপিটালে নিয়ে যায় এবং ওইখানে ওর প্রপার আসলে চিকিৎসা হয়নি, ওর রক্ত বন্ধ করতে পারেনি ওরা। ওখানে রক্তের প্রয়োজন ছিল ওর, কিন্তু ওদের ওখানে কোনো সেই রকম কোনো ব্যবস্থা ছিল না। বাচ্চাদের যে একটা ট্রিটমেন্ট হওয়ার কথা ছিল, সেই রকম কিছু ছিল না, যার জন্য অতিরিক্ত রক্তক্ষরণে সেখানে শহীদ। আসলে এরকম অগণন শহীদের বিনিময়ে নতুন এক বাংলাদেশ প্রিয় দর্শক পেয়েছি। আমাদের ছোট্ট শিশু শহীদ জাবির ইব্রাহিমের গর্বিত মা রোকেয়া বেগমের কাছে আমরা ফিরছি। শহীদ ফারহান ফায়াজের পিতা আল্লাহ শহীদুল ইসলাম ভূঁইয়া, আপনার কাছে যে প্রশ্নটি ছিল যে এই অভ্যুত্থানকে সুসংহত করার জন্য, সুসংগঠিত সুসংহত রাখার জন্যে গণতান্ত্রিক সরকার ব্যবস্থা প্রবর্তন
সেখানে ফেব্রুয়ারির নির্বাচনের জন্য আপনি শুনেছেন প্রধান উপদেষ্টা বলেছেন যে ইসিকে তিনি চিঠি দিবেন, এবং অনেক কথাই শুনেছেন, দেখেছেন বক্তৃতা। আপনার মূল্যায়ন শুনতে চাই। শহীদের সেই কাঙ্ক্ষিত স্বপ্ন পূরণে সেই নির্বাচনের যে এগিয়ে যাওয়া, সেটি নিয়ে আপনার মূল্যায়ন শুনতে চাই। অ্যাকচুয়ালি এই প্রসঙ্গে আমি কোনো মন্তব্য করতে গেলে আমাকে একটু পিছনে বলে নিতে হয়, কারণ আমার ছেলে সে তো বেঁচে থাকলে এই বছর এইচএসসি পরীক্ষা অ্যাটেন্ড করতো, যে পরীক্ষাটা এখন চলমান। সে তো জানেন যে সে ঢাকা রেসিডেন্সিয়াল মডেল কলেজের অত্যন্ত মেধাবী স্টুডেন্ট ছিল। তারা কিন্তু তাদের কলেজও তো কিন্তু আপনার রাজনীতি মুক্ত, এবং তাদের রাজনীতির সাথে তো কোনো সংশ্লিষ্টতা ছিলই না। বরং জুলাই অভ্যুত্থানে যারা এই আন্দোলনে শরিক হয়েছে তারা কিন্তু ম্যাক্সিমামই কোনো রাজনীতির সাথে জড়িত না, ইভেন কোনো রাজনৈতিক ব্যানারে তারা আসেনি আন্দোলনে, তাই না? তো আপনি দেখেন যে 1 জুলাই থেকে যখন কোটা বিরোধী আন্দোলন নিয়ে সারা দেশ সোচ্চার, সর্বোপরি 14 জুলাই যখন তৎকালীন সরকারের প্রধানমন্ত্রী বলল যে মুক্তিযোদ্ধার ছেলেপেলেরা চাকরি পাবে না, তো তাহলে রাজাকারের ছেলেপেলেরা চাকরি পাবে, এই কথার পরিপ্রেক্ষিতে কিন্তু ছাত্রদের মধ্যে গণজোয়ার সৃষ্টি হয়, বা ছাত্ররা তখন তাদের ক্ষোভ মানে সেই স্ফুলিঙ্গের মতো চতুর্দিকে ছড়িয়ে পড়ে। যার পরিপ্রেক্ষিতে আমার ছেলেসহ, এবং সে ঢাকা রেসিডেন্সিয়াল মডেল কলেজে, পাশাপাশি সেন্ট জোসেফে এবং ওই এলাকায় যারা যেই কলেজগুলো ছিল ওখানে তো সবাই মেধাবী স্টুডেন্ট, আপনারা জানেন। তো ওরা তো রাজপথে এরকম চিন্তা কখনোই করে না যে তারা রাজপথে আন্দোলনে আসবে। যখন দেখলো যে ওই কথার পরিপ্রেক্ষিতে বিশ্ববিদ্যালয়গুলোতে আওয়ামী সন্ত্রাসী বাহিনী নির্বিচারে তাদের উপরে ধ্বংসযজ্ঞ, হত্যা বা লাঠিপেটা শুরু করেছে, এবং সেই ধারাবাহিকতাই কিন্তু তারা তাদের মনে সেই আক্ষেপ থেকেই, সরকারের সেই উক্তির আক্ষেপ থেকেই কিন্তু তারা আন্দোলনে সামিল হয়। পাশাপাশি সে কিন্তু, আমার ছেলের ইচ্ছে ছিল, সে কিন্তু আপনার সরকারি চাকরি করার ইচ্ছে ছিল না। সে এইচএসসি কমপ্লিট করে উচ্চশিক্ষায় দেশের বাইরে যাবে, উচ্চশিক্ষায় শিক্ষিত হয়ে সে গবেষণায় লিপ্ত হবে, সে রিসার্চমূলক কিছু করবে, দেশের জন্য কিছু করবে। তো যেখানে তার সরকারি চাকরি করার ইচ্ছেই ছিল না, হয়রাস চতুর্দিকে যখন আপনার একটা স্লোগান যে কোটা প্রথা বিলুপ্তি হোক, মানে কোটা প্রথা মেধাবীরা মুক্তি পাক, কোটা প্রথা নিপাত যাক, মেধাবীরা মুক্তি পাক, এই স্লোগানটা তখন মুখরিত। তখন কিন্তু তারা আর থেমে থাকে নাই। তারা রাজপথে তার বন্ধুদের নিয়ে, আশেপাশে কলেজগুলোর তাদের সহপাঠীদের নিয়ে তারা রাজপথে আন্দোলনে যায়। ইভেন এই আন্দোলনে যখন 16 জুলাই আবু সাইদ প্রথম শহীদ হয় বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় কলেজে, আপনারা জানেন, তখনও কিন্তু ফারহান ফায়াজ আন্দোলনে রাজপথে ছিল। বাট 16 তারিখ সে যখন ছিল আন্দোলনে, তখন যে সে আন্দোলনে ছিল তার ফেসবুক থেকে ওই আন্দোলনের একটা ছবি, ভিডিও সে পোস্ট করে ওই দিন রাতে। যখন সে পোস্ট করে তখনই তাকে টার্গেট করে ফেলে যারা ফেসিবাদী ছিল, ফেসিবাদের দোসর আর্মি বাহিনী বা পুলিশ বাহিনী যারা বলে, ওই পোস্ট থেকেই তারা তাকে টার্গেট করে ফেলেছে। এই টার্গেটের পরিপ্রেক্ষিতেই কিন্তু 18 জুলাই তাকে একদম, মানে সে ছিল ফ্রন্ট লাইনের ফাইটার এবং অত্যন্ত সাহসী ছিল। তার বন্ধুদের সেভ করার জন্য সে একদম সামনে এগিয়ে যায়, যার পরিপ্রেক্ষিতে ওকে টার্গেট করে একদম বুকের মধ্যখানে ওকে গুলি করে হত্যা করা হয়। তো দেখুন আজকে এই যে তারা জীবন দিল, প্রায় 2000 এই জুলাই ম্যাসাকারে প্রাণ ঝরে গেল, মেধাবীরা ঝরে গেল, এবং 22,000-এর উপরে প্রায় জুলাই যোদ্ধা, এদের ভিতরে 1,000-এর অবস্থা খুবই মানবেতর, যারা চিরদিনের জন্য পঙ্গুত্ব বরণ করেছে, চিরদিনের জন্য দুই চোখের দৃষ্টিশক্তি হারিয়ে ফেলেছে। আজকে তারা যে জীবনটা দিল, যেই অর্থে তারা যে দেশের জন্য রক্ত দিল, একটা সুন্দর, তারা কিন্তু চেয়েছিল সুন্দর একটা দেশ, যেখানে বৈষম্যহীন, দুর্নীতিমুক্ত, ফেসিবাদ মুক্ত সুন্দর একটা মানবিক দেশ তারা চেয়েছিল, যার জন্য তারা দেশের জন্য জীবনটা বিলিয়ে দিল। হয় আজকে দেখেন সেই জুলাই অভ্যুত্থানের 1 বছর আমরা পূর্তি করলাম, তাই না? জুলাই অভ্যুত্থান দিবস 2025 আজকে সারা দেশে একযোগে উদযাপিত হলো। আমরা দিবসটি পালন করলাম, দিবসটি সেলিব্রেট করলাম জাস্ট, কিন্তু আমরা কি সেই সুন্দর কাঙ্ক্ষিত দেশের স্বপ্ন দেখতে পাচ্ছি আজও? আমাদের আজকে 1 বছর পরে কিন্তু আমাদের সন্তান বা আমাদের প্রিয়জনকে হারিয়ে যে কষ্টটা, আমি একটু আপনার কাছে ফিরবো। আমি একদমই
রোকেয়া বেগম, আপনার কাছে আপা, আপনার কাছে একটু আসি। দিবসটি পালন করলাম বললো, তারপর আপনি দেখেছেন শেষে এসে যে আপনি জানেন ফেব্রুয়ারিতে নির্বাচনের একটা রোডম্যাপ একদমই সুনির্দিষ্ট করেছে। সব কিছু মিলে এটিকে আপনি কিভাবে দেখছেন? আপনার কাছ থেকে একটু শুনতে চাই 2 মিনিটের মধ্যে। আমার কাছে মনে হয়েছিল যে আসলে বিচার হওয়াটা আগে জরুরি ছিল। আমাদের যেখানে অস্তিত্বের সংকট, এটা বিচারের কথা বলেছে যে বিচার হবেই, দৃঢ় সংকল্প বলছে। হবেই, কিন্তু আমার যেটা ইচ্ছে ছিল যে নির্বাচনের আগে বিচারটা হওয়া জরুরি ছিল, এবং যে সংস্কারগুলো হওয়ার কথা ছিল সেই সংস্কারগুলোও জরুরি ছিল যে বিভিন্ন জায়গায়। আপনি একটা জিনিস চিন্তা করবেন যে যেই কাঠামোটা দিয়ে চলতেছে দেশ, সেই কাঠামোতেই যদি আবারও সেই একই কাঠামোতে আসে, এইগুলো কিন্তু চেঞ্জ হবে না। তো আমাদেরকে কাঠামোটাই চেঞ্জ করতে হবে। সংবিধান যেটা আছে সেটাকে চেঞ্জ করা খুব জরুরি ছিল। তো আমার ফেব্রুয়ারির মধ্যে যদি নির্বাচন হয় এবং কাঠামো যদি চেঞ্জ না হয়, যারাই আসুক তারাই আমার মনে হয় ফেসিবাদের ভিতরেই ঢুকে যাবে। প্রধান উপদেষ্টা বলেছেন, দেখেছেন যে কেউ যেন আর ফেসিবাদী হয়ে না উঠতে পারে, সেজন্য সংস্কারের অনেকগুলো প্রস্তাবনা, সেগুলোর ব্যাপারে তিনি বলেছেন, আশার কথা শুনিয়েছেন। আগামীর বাংলাদেশ যে হবে, সেই বাংলাদেশে যারা সরকার ব্যবস্থা পরিচালনা করবে জনগণের রায়ে, আপনি কি মনে করছেন, এখন তো দেখছেন ফেসিবাদ বিরোধী আন্দোলনে যারা ছিল তাদের মাধ্যমে সেই বৈষম্যহীন বাংলাদেশ গড়ার কতটুকু আপনি ভরসা রাখতে চান? আসলে ওদের উপর ভরসা রাখতে চাই আমি, কিন্তু ওদেরকে আরো বেশি কোলাবরেট হতে হবে, একসাথে হতে হবে, এবং ওদের ভিতরে ঐক্যটা খুব জরুরি। ঐক্যটা জরুরি, সেটি আপনার চিন্তা। আপনি আপনি আপনার কাছে ঠিক 1 মিনিট একটু শুনতে চাই এই ব্যাপারে, যে আগামীর বাংলাদেশে যারা জনরায় আসবে তাদের ব্যাপারে কতটুকু আপনি। আগামী বাংলাদেশ অবশ্যই আমরা সুন্দর একটা রাষ্ট্র, যেটা আমাদের ছেলেরা চেয়েছিল, আমরাও সেরকম প্রত্যাশা করি। বাট এত দ্রুত তড়িঘড়ি করে ইলেকশন তো অবশ্যই গণতান্ত্রিক উত্তরণের জন্য ইলেকশন দরকার, এর থেকে কোনো পরিত্রাণ পাওয়ার কোনো সুযোগ নেই। কিন্তু সবচেয়ে বেশি প্রায়োরিটি দেওয়া উচিত ছিল এই অন্তর্বর্তী সরকারকে, আমি মনে করি, যে বিচার, সংস্কার, দেন ইলেকশন। এখন আপনি শুনলেন যে নির্বাচন কমিশনকে চিঠি দেওয়া হবে ইলেকশনের জন্য। এখন যখন নাকি চিঠিটা চলে আসবে, তখনই কিন্তু সবাই ইলেকশন নিয়ে ব্যস্ত হয়ে পড়বে। তখন প্রশাসন বলুন বা বিচার কার্যের সাথে যারা সংশ্লিষ্ট আছে, সবাই কিন্তু একটু ডাইভার্ট হয়ে যাবে বিচার প্রক্রিয়া থেকে। এই শঙ্কাটা আমি করতেছি। জি, আলাদ শহীদুল ইসলাম ভূঁইয়া, যে বিষয়টি আপনার জানতে চাই সেটি হচ্ছে শঙ্কা কেন দেখছেন? বিচার কার্যক্রম আপনি দেখেছেন যে 2টি ট্রাইব্যুনাল গঠন হয়েছে, চলছে, ইতিমধ্যেই ট্রায়ালও শুরু হয়েছে। তো সেখানটায় শঙ্কার কি জায়গা আছে? বিচার বিভাগ তো আলাদা, সেখানের সাথে কি মনে করছেন যে আসলেই কোনো বাধাগ্রস্ত হতে বা ডিলে হয়ে যাওয়ার পসিবিলিটি আছে? বিচার ব্যবস্থাপনার জন্য 2টা ট্রাইব্যুনাল হয়েছে, বাট ডিলেতে হয়েছে। হ্যাঁ, প্রথম যখন ট্রাইব্যুনাল গঠন করা হলো, ট্রাইব্যুনাল তো একদম পুরো ভঙ্গুর। সেখানে যারা ইনভেস্টিগেশন করবে বা ইনভেস্টিগেশনের সাথে জড়িত, সেখানেও তো পুলিশ বাহিনী, যেই পুলিশ নির্বিচারে হত্যা করলো তাদেরকেই সেই তদন্তভারের দায়িত্ব দেওয়া হলো। তাহলে আমরা কিভাবে আশা করতে পারি যে সঠিকভাবে তদন্ত হবে বা সঠিকভাবে আমরা বিচারটা পাবো? এটা তো একটা শঙ্কা থেকেই যায়। পাশাপাশি সেকেন্ড ট্রাইব্যুনাল যেটা পুনর্গঠন হলো, সেটা তো রিসেন্টলি হলো, মনে হয় 1-1.5 মাস মাত্র। তো এখন এই অল্প সময়ের ভিতরে বিচার কার্য তো একটা সম্পূর্ণ একটা, আমি বলবো যে একটু সময় সাপেক্ষ, যদি প্রপার ইনভেস্টিগেশন না হয়, তো সেক্ষেত্রে বিচারটা আমরা কতটুকু আশা করতে পারি, সেটি আপনার প্রশ্ন। পুলিশ যেন প্রাণঘাতী অস্ত্র ব্যবহার না করে এবং পাশাপাশি পুলিশকেও যেন রাজনৈতিকভাবে ওভাবে ব্যবহার করতে না পারে, সে ব্যাপারে প্রধান উপদেষ্টার বক্তব্য শুনেছেন। আমি একটু এ ব্যাপারে রোকেয়া বেগম আপা আপনার কাছ থেকে শুনতে চাই। 1 বছরে তো অন্তর্বর্তী সরকার আছে, পুলিশ অনেকদিন ট্রমার মধ্যে ছিল, আইন শৃঙ্খলা বাহিনী। তো এখন যে পুলিশ, সেই পুলিশের মধ্যে মৌলিক কি পরিবর্তন দেখতে পাচ্ছেন? এই মোটিভেশন সরকার করছে, কতটুকু মনে হচ্ছে পর্যবেক্ষণ? আসলে এখনো ওরা ঠিক হয়নি, মানে আসলে ওনারাই তো ছিল ওই সময়, তো ওনারাই ছিল, খুব বেশি কিন্তু চেঞ্জ হয়নি। মানে ওনাদেরকেই আবার দায়িত্ব দেওয়া হয়েছে যে শুধুমাত্র অর্ডারটা হয়তো চেঞ্জ হয়েছে, আগে যারা ছিল আর এখন যারা আছে তাদের পুলিশ আসলে অর্ডার মেনটেন করে। তাহলে সে জায়গায় ওরা আগে যে জিনিসগুলো সেগুলো তো এখনও থাকার কথা। মানে ওরা এখন এমন ব্যাপার যে আমরা এখন কি করব, এমন একটা ব্যাপারে দাঁড়িয়ে গেছে যে ধরছেও না আবার ছাড়ছেও না, এই টাইপের। মানে আপনি দেখবেন রাস্তার মধ্যে ট্রাফিক কন্ট্রোলটাও এখন ঠিকভাবে হয় না।
মানে পুলিশের জায়গায় দাঁড়িয়ে আছে, অথচ ট্রাফিক যার যার মতো চলছে। আমি আমার নিজের চোখে দেখা। তো সেই রকমই আসলে ওরা এখনো ট্রমাটাইজ, মানে তারা এখনো নিজের জায়গায় আসতে পারছে না। সার্বিক অবস্থায় আমরা আপনার এর আগে বিভিন্ন জায়গায় শুনেছিলাম যে আপনি সন্তানকে তো পৃথিবী থেকে চলে গেল, তো আপনারাও আন্দোলনে ছিলেন। তো এই সন্তান চলে যাওয়ার মধ্যে আগামী নতুন একটা বাংলাদেশ, কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়ার ক্ষেত্রে আপনারা কি থেমে যাবেন? আপনার শহীদ পরিবার মানে সেই শোক পালন করবেন কিংবা দূরে বসে দেখবেন, বিষয়টি কিরকম? নাকি ফ্যাসিবাদী ব্যবস্থা আবার কেউ যদি ফ্যাসিবাদ হয়ে উঠতে চায়, সেক্ষেত্রে আপনাদের শহীদ পরিবারের মধ্যে কিংবা আপনাদের মধ্যে আপনাদের চিন্তাগুলো কি একটু শুনতে চাই। এক্ষেত্রে বলতে হবে রক্তের ঋণ তো একটা ব্যাপার আছেই। আমার বাচ্চারা যেমন চলে গেছে, এতগুলো বাচ্চা, তাদের কি ওদের কি কোনো আকাঙ্ক্ষা ছিল না? তাহলে আমরা যদি পিছিয়ে যাই, তাহলে আমার দেশ তো পিছিয়ে যাবে। আমি মনে করি যে দায়িত্বগুলো যেখানে যেখানে দেওয়া দরকার, শহীদ ফ্যামিলি থেকে দেওয়া দরকার। কারণ ওরা যে হারিয়েছে, সেই হারানোটা কি দেশের জন্য হারিয়েছে। দেশটাকে ঠিকভাবে করার জন্য ওদেরকেই ওখানে বসানো দরকার। যেমন ধরেন আপনি পুলিশে দিতে পারেন, পুলিশে যদি আমার শহীদ ফ্যামিলির বাচ্চারা থাকে, তাহলে ওরা কি প্রপার দায়িত্বটা পালন করবে? কেন করবে? কারণ ওরা দেশকে ভালোবাসে বলেই দেশে তাদের ভাই, তাদের বাচ্চারা ওখানে জীবন দিয়েছিল। আমি মনে করি সেই রকম একটা ব্যাপার পরিচালনা করা উচিত। জি, শহীদ ভাই, আপনার কাছে একদমই আগামীর বাংলাদেশ নিয়ে আপনি শহীদ পরিবারের একজন গর্বিত পিতা হিসেবে বা স্বজন হিসেবে আপনার প্রত্যাশার জায়গাটা শুনতে চাই, সব কিছু মিলে একটু। আমার প্রত্যাশা বলতে জুলাই অভ্যুত্থানের সময় বিভিন্ন স্লোগান বিভিন্ন জায়গায় ছিল। যেমন একটা স্লোগান আমার মনে খুব দাগ কেটেছে, যেটা হলো যে যদি পুলিশের গুলি বুক চিরে যায় তবে বেশ, রক্তমাখা বুকে খুঁজে নিও সেই কাঙ্ক্ষিত বাংলাদেশ। তো আমার কেন জানি মনে হচ্ছে যে আমার ছেলে যে বুক চিরে যায়, আমার ছেলের কিন্তু একদম বুকে টার্গেট করে ওকে গুলি করা হয়েছিল, যে ওর তো বুক চিরেই গেল এই দেশটার জন্য, তাকে তো আমরা চিরদিনের জন্য হারিয়ে ফেললাম। কিন্তু সেই কাঙ্ক্ষিত বাংলাদেশ, যারা সেই কবির ভাষা যে সে রক্তমাখা বুকে খুঁজে নিও সেই কাঙ্ক্ষিত বাংলাদেশ, সেই সুন্দর একটা কাঙ্ক্ষিত সব সুন্দর মানবিক বাংলাদেশ, যেখানে কোনো দুর্নীতি, নতুন করে কোনো ফেস্টিভাল মাথাচাড়া দিতে পারবে না, এরকম যেন না হয় যে রাষ্ট্র যারা পরিচালনায় আসবে তারা যেন সেরকম পুনরায় আবার যেন ফেসিবাদের রূপ ধারণ করতে না পারে, সেরকম একটা সুন্দর নতুন মানবিক রাষ্ট্র আমরা প্রত্যাশা করতেছি। অনেক ধন্যবাদ। আবার ঠিক একই প্রশ্ন আপনার কাছে, আগামীর বাংলাদেশ নিয়ে অথবা দর্শকদের জন্য আপনার কোনো কিছু বলার আছে কিনা? আমি আসলে আশাবাদী। আমি সবাইকেই বলতে চাই, সবাই যদি আমরা নিজের নিজের জায়গায় ভালো থাকি, নিজের দুর্নীতি মুক্ত থাকি, আমার মনে হয় একটা সুন্দর বাংলাদেশ গড়া সম্ভব। যে আমাদের সাথে এই মুহূর্তে স্টুডিওতে রয়েছে, পরিচয় করে দিচ্ছি। ডান পাশে রয়েছে আমাদের প্রিয় শিশু শহীদ জাবির ইব্রাহিমের ভাই জোহায়ের মাহতাব আবদুল্লাহ। জোহায়ের, স্বাগত জানাচ্ছি তোমাকে। এবং বাঁ পাশে রয়েছেন, আগেই পরিচয় করে দিয়েছিলাম, সায়মা ইসলাম ফারিন, যিনি শহীদ ফারহান ফায়াজের ছোট বোন। আমরা, তোমার ডাক নাম কি? আব্দুল্লাহ। আব্দুল্লাহ। আব্দুল্লাহ, তোমার কাছে একটু শুনি, অনেক স্মৃতি একদমই। তুমিও কি 5 তারিখ সবার সাথে ছিলে? জি, আমি জাবির, আমি, আম্মু, বাবার সাথে ছিলাম। একসাথে ছিলে? জি। তুমি সেই সময়টা তো দেখেছিলা, একদম ওই সময়টার তুমি আসলে কেন গিয়েছিলে রাজপথে? তোমার তো এখনো আন্দোলনের মানে আন্দোলনে যাওয়ার বয়স সেটি হয়নি। তুমি আসলে কোন কারণে তুমি গিয়েছিলে তখন রাজপথে? আমি গিয়েছিলাম, সবাই মানে আন্দোলন করছে, আমার আমার অনেক আগে থেকেই অনেক যেতে ইচ্ছা করতো, কিন্তু আমাকে যেতে দিত না, কিন্তু আমার যেতে ইচ্ছা করতো। কিন্তু সেদিন আমি সুযোগ পেয়েছিলাম আন্দোলন করার জন্য, তার জন্য আমি সেদিন গেছিলাম। তোমার কি খারাপ লাগতো, মানে তখনকার 5 আগস্টের আগের যে বাংলাদেশ, শেখ হাসিনার আমলের বাংলাদেশে তোমার কখনো কোনো খারাপ লাগতো কোনো বিষয়ে, যে এই বিষয়টা আসলে না, মানে এটি ঠিক না, এরকম? হ্যাঁ, যেমন 5ই আগস্টের আগে তো ওরা গুলি করে মারছিল এরকম, তখন আমার মনে হতো এগুলো আসলে ঠিক না, কারণ এগুলো তো পুলিশদের জন্য ঠিক না, এরকম গুলি করে মারা তো বেআইনি কাজ। বেআইনি কাজ।
তুমি আসলে এখন সামনে যে বাংলাদেশ আসছে, ভাই তো নাই কিন্তু অসংখ্য ভাই, যে ভাইয়ারা তোমার সাথে দেখা হয়, তুমি আসলে কেমন চাও, তোমার দেশটা কেমন হোক, তুমি কি সেটি বলতে পারো? আমি চাই আমার দেশটা হোক দুর্নীতিমুক্ত, আর কোনো কেউ যাতে কাউকে এরকম মানে কাউকে ওপেনলি এরকম না মেরে ফেলতে পারে, আর সবাই যাতে ফ্রিলি চলতে পারে। সবাই যাতে ফ্রিলি চলতে পারে, অনেক ভালো কথা। ফারিন, তোমার কাছে যাই, তুমি কেমন বাংলাদেশ চাও একটু দেখতে চাই। তোমরা এখন যে বাংলাদেশ দেখছো, সেই বাংলাদেশটাকে কেমন বাংলাদেশ দেখতে চাও? কি অ্যাসপেক্ট তোমার আগামীর যারা সরকার পরিচালনা আসবে তাদের কাছে? আমরা এমন একটা বাংলাদেশ দেখতে চাই, মানে যেখানে কোনো দুর্নীতি থাকবে না, বৈষম্যহীন বাংলাদেশ হবে এবং জনগণের নিরাপত্তা থাকবে। এটা রাষ্ট্রকে সেই ব্যাপারে পদক্ষেপ নিতে হবে, যাতে জনগণ স্বাধীনভাবে চলতে পারে দেশে, এবং যাতে মত প্রকাশের স্বাধীনতা থাকে, এবং আমরা যাতে কোনো কিছু দ্বিমত প্রকাশ করতে পারি, এবং এটার জন্য যাতে আমাদের কখনো এই বিগত 16-17 বছরে হাসিনার আমলে যেই নির্যাতন বা অত্যাচারের শিকার হতে হয়েছিল, এরকম কোনো কিছু যাতে পুনরাবির্ভাব আর না হতে পারে, সেটা দায়িত্ব যদি রাষ্ট্র নেয় বা আমরা যদি সেই উদ্দেশ্যে চলতে পারি, আমি মনে হয় যে তাহলে শহীদদের আত্মত্যাগ সার্থক হবে। এবং শহীদরা আসলে যেই উদ্দেশ্যে শহীদ হয়েছিল, তাদের তো নতুন আশা ছিল যে একটা সুন্দর বাংলাদেশ হবে। সর্বোপরি তারা যেই স্বপ্ন নিয়ে তাদের জীবন দিয়েছিল, সেই স্বপ্নটা যদি বাস্তবায়িত হয়, তাহলেই আমি মনে করি যে আমাদের বাংলাদেশে শান্তি ফিরে আসবে এবং আমরা সবাই শান্তিতে বসবাস করতে একদম পারব। ছোট্ট করে জানতে চাই, তা হচ্ছে যে আবার যদি ওরকম কোনো অন্যায় সিনার আমলের মতো দেখো, তাহলে কি তখন কি করবে? আবার যদি এরকম কোনো কিছুর আবির্ভাব হয়, তাহলে সবাই এই 24 জুলাই অভ্যুত্থানে দেখেছে যে আমরা জেনারেশন জেড কিভাবে স্বৈরাচারের পতন ঘটিয়েছি। তো সেটার জন্য আমাদের 16 বছর অপেক্ষা করতে হয়েছিল। এখন আবার যদি কোনো স্বৈরাচার আবার মাথাচাড়া দিয়ে ওঠে, তাহলে সেটা করতে আমাদের 16 বছর লাগবে না, সেটা খুব অল্প সময়ের মধ্যে আমরা করে আবার দেখিয়ে দিতে পারবো। আমাদের জেনারেশন সেটা পারবে, আমি এই বিশ্বাস করি। আব্দুল্লাহ, তোমার কি মনে হয় এরকম কোনো অন্যায় আবার হতে দেখলে, তো তখন তো বাবা মা আর রাজপথে যেতে দিবে না, কিন্তু তুমি তখন কি করবা? তখন আমি যাব, কারণ তখন আমি বড় হব, আর এখন তো আমি ছোট, তার জন্য এখন আমাকে যেতে দেয় নাই। তখন আমি ইচ্ছা করে যাব যদি আবার কোনো স্বৈরাচার এরকম করে। অনেক অনেক ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য জোহায়ের মাহতাব আব্দুল্লাহ, এবং অসংখ্য ধন্যবাদ সায়েমা ইসলাম ফারিন, এবং আমাদের সাথে ছিলেন শহীদ ফারহান ফায়াজের পিতা আলহাজ শহীদুল ইসলাম ভুইয়া এবং শহীদ জাবির ইব্রাহিমের মা রোকেয়া বেগম। সবাইকে প্রিয় দর্শক, এই ছিল আমাদের আজকের আয়োজন। দেখা হবে পরবর্তীতে। আসলেই এই শিশু এবং কিশোরদের সাথে, ওদের কাছ থেকে অনেক কিছু শেখার আছে, যারা নিজেদের স্বজনকে পৃথিবী থেকে চলে যেতে দেখেছে অন্যায়ের বিরুদ্ধে সংগ্রাম করতে গিয়ে, তারপরও দৃঢ়তার সাথে বলছে অন্যায় হলে প্রতিরোধ করতে তারা এক মুহূর্ত দেরি করবে না। আসুন তেমনি অন্যায়ের বিরুদ্ধে আমরা যে যেখানে আছি সেখান থেকেই প্রতিরোধ গড়ে তুলি, আর কল্যাণমূলক রাষ্ট্র গড়তে যেখানেই আছি সেখান থেকে একটু হলেও ইতিবাচক ভূমিকা পালন করি। আল্লাহ হাফিজ।